একদমই স্বাভাবিক শিশুরা। ওর ঋতু বর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে। আরেকটা কাজ করবা, নিজেকে রিওয়ার্ড দিবা। আমি আজকে ভাবছি যে আজকে যদি আমি ক্লাসটা সাকসেসফুল নিতে পারি, আমি বাসায় যাওয়ার আগে কোন একটা রেস্টুরেন্টে গিয়ে আমি নিজে নিজে খাবো, নিজের পছন্দের কিছু খাবার খাবো, তারপরে বাসায় যাবো। ওকে, নিজেকে নিজে কিছু রিওয়ার্ড দেবো। আমি যদি সুস্থতার সাথে পুরো ক্লাসটা শেষ করতে পারি, তুমি নিজেও নিজেকে রিওয়ার্ড দিবা যে আজকে কোনোভাবে আমার এই ক্লাস থেকে বের করতে পারবো না। 11টায় ব্রাজিলের খেলা, তো আমি 11টার 1 মিনিট আগে এই ক্লাস থেকে বের হবো না। আর নোমান ভাইয়া 11টার আগে ক্লাস শেষ করে ক্লোজ হয়ে যাবে ক্লাস। হাইস্ট 10:30, সর্বোচ্চ করে সব ক্লোজ হয়ে যাবে। তো 1.5 ঘন্টায় যেহেতু গল্প পারছি, কবিতা আরো 1.5 ঘন্টায় খুব দ্রুত পারবো। জাস্ট শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আসো, ঋতু বর্ণন এটা লিখেছেন কে জানো? আলাউল। এই এমসিকিউটার উত্তর দাও, আমি আলাউলকে নিয়ে কিছু তথ্য লিখি। হ্যাঁ, আলাউলের বাবা জন্ম হচ্ছে ফরিদপুরে, ফতেহাবাদ পরগনা। হ্যাঁ, ফতেহাবাদ পরগনা, ওটাই লেখো। ফরিদপুর তো এখনকার ফরিদপুর, আরে আবার ফরিদপুরে লিখে ফেলছি। ওকে, ফরিদপুরেই জন্ম, তাই তো? বাবা পর্তুগিজ জলদস্যুদের হাতে মারা যায়। সে গিয়েছিলেন আরাকান রাজ্যে, আরাকান রাজ্যের রাজদরবারের সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেখানে এক ভদ্রলোক থাকে যার নাম হচ্ছে মাগন ঠাকুর। নাম কি ভাইয়া? মাগন ঠাকুর। সেই মাগন ঠাকুর তাকে হেল্প করে। তার পৃষ্ঠপোষকতায়, মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাউল হয়ে গেল কি জানো? আলাউল হয়ে গেল একজন বিখ্যাত কবি। তিনি মহাকাব্য লিখলেন। মহাকাব্য না, মহাকাব্য বলে ভুল হবে। তিনি বিখ্যাত কাব্য রচনা করলেন যার নাম হচ্ছে পদ্মাবতী, অনুবাদ করলেন। তো যদি প্রশ্ন হয় যে আলাউল কার কার পৃষ্ঠপোষকতায় আলাউল কি করেছিলেন? পদ্মাবতী রচনা করেছিলেন, কি হবে? মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে। তার জন্ম কোথায়? বর্তমান ফরিদপুর, তৎকালীন ফতেহাবাদ পরগনা, তাই তো? আচ্ছা, তার পিতা কিভাবে মারা গিয়েছিলেন? জলদস্যুদের হাতে। পিতার সাথে চট্টগ্রাম যাওয়ার পথে জলদস্যুদের হাতে মারা যায়। তার জন্ম হয়েছে আনুমানিক কত সালে বলতো? আচ্ছা, আমরা কবিতা পাঠ শুরু করছি। কবিতা পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আমি লাস্ট ক্লাসে তোমাদের পড়ায় দিছি। তারপরে আমি চেষ্টা করবো যে কিছু কিছু জিনিসগুলো তোমাদেরকে একটু দেখায় দিতে পারি। আচ্ছা, আমি এই কবিতা থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট তথ্য একটু তোমাদের দিয়ে দিব। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। এটা একটু অ্যান্সার করো। ঋতু বর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে? বলতো নবীন খঞ্জন দেখে। আমি কিছু জিনিস একটু তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, বর্ণন মানে তো ব্যাখ্যা, এইটা তো তোমরা জানো তাই না? ঋতু বর্ণন অর্থাৎ ঋতুর ব্যাখ্যা। এই ভদ্রলোক আলাউল জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক 1607 সালে, মানে এটা অনুমান করা হয়, এক্সাক্টটা জানা যায়। তো ওনার মৃত্যুটা আমরা জানি, বাট মৃত্যুটা কত এটা তোমরা একটু লেখো। আছে মৃত্যু, এই ভদ্রলোকের মৃত্যুটা একটু তোমরা লিখবা। এরপরে আমি তোমাকে কিছু তথ্য একটু জানাবো। এইখানে শর্ট ঋতুর মানে কি? মানে 6টি ঋতু। ছয়টি ঋতুর বর্ণনা তিনি এখানে করেছেন। আচ্ছা, তাহলে উনি ছিল 17 শতকের কবি, তাই তো? 1680 সাল উনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমি তোমার এডিশনাল ইনফরমেশন গুলো একটু পরে দিই। ঋতুবর্ণন কবিতায় যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? যামিনী দম্পতির মনে দুঃখ, এই দুঃখ হবে না সুখ হবে বলো তো? কি হবে বলো দেখিনি? যামিনী দম্পতির মনে কি সুখ হবে না দুঃখ হবে? এখানে ভুল আছে, এখানে ভুল আছে। কি হবে বলো? যামিনী দম্পতি মনে কি হয়? যামিনী দম্পতি মনে এখানে কিন্তু দুঃখ হবে না, এখানে দুঃখ হবে না, এখানে হবে সুখ। এটা রং অ্যান্সার বাবা, এখানে হবে কি? সুখ, সুখ, সুখ। রাইট অ্যান্সার সুখ। যামিনী দম্পতি মনে সুখ হয়, সুখ। এরপর আসো, হেমন্তকালে কি খেলে অধিক সুখ হয়? এখানে তাম্বুল খেলে। তাম্বুল মানে পান। তাম্বুল মানে কি? পান খেলে অধিক সুখ হয়। এরপরে আসো, শীতের তরাসে, তরাস মানে ত্রাস, হ্যাঁ মানে ভয়ে, রবি কিভাবে লুকায়? তরিতে লুকায়, তাই তো? শীতের ত্রাসে রবি মানে সূর্য, সূর্য তরিতে লুকায়। অতি দীর্ঘ সুখের রাত নিমিষেই পোহায়, তাই তো? মানে খুব দ্রুত, খুবই পলকের সাথে সাথে, মানে এত দ্রুত গতিতে চলে যায়, মানে এটা শীতের রাত।
শীতের রাত কিন্তু অনেক দীর্ঘ রাত, বাট তুমি ঘুম থেকে উঠে দেখবা সকাল 8টা বেজে গেছে, মানে ঠাস করে চলে যায়। আমাদের ঘুমটা তখন অনেক দীর্ঘ হয়, অতি দীর্ঘ রাত খুবই তীব্র গতিতে মানে দ্রুত শেষ হয়ে যায়। উড়ে উড়ে এক হলে কি নিবারণ হয়, উড়ে উড়ে এক হলে শীত নিবারণ হয়। শীত মানে শীতকালে সবাই মিলে একসাথে কি করে, আগুন পোহায়, তাই তো? সবাই মিলে একসাথে থাকলে শীত পোহানো যায়, শীত দ্রুত চলে যায়। ঋতুর বর্ণনা কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়? দম্পতির চিত্তে শীতকালে চেতন অনুভব হয়। এরপরে যদি দেখে ভাইয়া ঋতু বর্ণন কবিতায় কবির মতে দম্পতির চিত্তে কি অনুভব হয়? চেতনা অনুভব হয়। কি আর হবে, চেতনা। এরপরে আসো ভাইয়া, মেঘনাদ চরিত্রে নিম্নোক্ত কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? মেঘনাদের চরিত্রের কোনটি বিদ্যমান রয়েছে? সেটা হচ্ছে দেশপ্রেম। এরপরে আসো, কি দেখি তরিবে এ দাস হেন দুর্বল মানবে? কি দেখে এই দাস হেন একজন দুর্বল মানবকে কি করবে? এখানে হচ্ছে আমরা কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ শুরু করে দিচ্ছি। আচ্ছা, বিভীষণের প্রতি মেঘনাদের শুরুতে আমি তোমাকে একটু শর্টকাট কি কিছু কথা বলে দেবো, তোমরা কি একটু শুনবা? খুবই শর্ট একটু বলে। এই পুরো কবিতাটা মূলত কি? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা, আচ্ছা আর একটা আগের ইনফরমেশন দেওয়া বাকি রাখছি, ভুলে গেছিলাম, ভাবছিলাম শেষে বলবো। সেটা হচ্ছে ঋতুবর্ণন কবিতাটি নেওয়া হয়েছে পদ্মাবতী নামক কাব্য থেকে। পদ্মাবতী, হ্যাঁ পদ্মা লিখবা হচ্ছে পদ্মা, বাট বলবা হচ্ছে কি পদ্মা, এটা বলতে ভুলে গেছিলাম। পদ্মাবতী কাব্য থেকে এই ঋতুর বর্ণনা নেওয়া হয়েছে বা ঋতু বর্ণনা নেওয়া হয়েছে। এটা একটু সবাই লিখে রাখো, ওকে? যারা লেখো নাই ভুলে গেছে লিখে রাখো, পদ্মাবতী কাব্য থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দেখে তরিবে এই হেন দাস দুর্বল মানবে? এখানে কার কথা বলা হয়েছে? আচ্ছা এখানে হচ্ছে তার অনেক বেশি তেজ, এটা কার কার কার? হেন দুর্বল মানবকে, হেন দুর্বল মানব হচ্ছে লক্ষণকে বলছে, তাই না? রামের যে ছোট ভাই লক্ষণ। কেন হেন দুর্বল মানব বলছে? কারণ ভাই একটা মানুষ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে অগ্নি দেবতার পূজা করার জন্য, যার হাতে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র। যে কোনো যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ কি করে? নিকুম্বিলা যজ্ঞাগারে যায়, অগ্নি দেবতার পূজা করে। তো অগ্নি দেবতার পূজার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে গেছে। তুমি যজ্ঞাগারের একজন মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে মায়া দেবীর আনুকূল্যে, মায়া দেবীর অনুকূলে এবং বিভীষণের সহযোগিতায় তুমি নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে গেছো। তো তুমি তাহলে কেমন হলো ভাই? এটা হলো না তো জিনিসটা, তাই না? তো খারাপ হয়ে গেল। তো এটাই আর কি বিষয়, যে কি দেখে তরিবে এ দাস হেন দুর্বল মানব। এই বাক্যে মেঘনাদ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে ভাইয়া? অমিত তেজ। এরপর আসো, লঙ্কাপুরী কাল সলিলে ডুবে বিভীষণ কোথায় আশ্রয় নেয়? লঙ্কাপুরী কাল সলিলে ডুবে বিভীষণ কোথায় আশ্রয় নেয়? এইটা তোমার আসবে না, ওকে? তারপরে যদি আমি এটা বলি, সেটা হচ্ছে রাঘবের পদাশ্রয়। মানে এই যে যখন খারাপ সময় যাচ্ছে লঙ্কাপুরীতে, লঙ্কাপুরী এখন ধ্বংস হয়ে যাবে, তখন সে কি বলছে? বলছে রাঘব দাস আমি, মানে আমি হলাম রামের দাস, রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান রাম, তাই তাকে রাঘব বলা হয়। হ্যাঁ, তো এই রামের আশ্রয় পদাশ্রয়, মানে আমি রামের কাছে আত্মসমর্পণ করেছি আমার দেশকে বাঁচানোর জন্য। মেঘনাদ দুরাচার দত্ত বলে কাকে বলেছেন? দুরাচার দত্ত হচ্ছে লক্ষণকে বোঝানো হয়েছে। একে হীনমানব, চান্ডাল, চারাল, অনেক কিছুই বলা হয়েছে। এরপরে আসো ভাইয়া, আমরা যদি তার পরের এমসিকিউটা দেখি, মেঘনাথের দৃষ্টিতে নন্দন কাননে কে ভ্রমণ করছে? দুরাচার দত্ত। কে? একজন দুরাচার দত্ত ভ্রমণ করছে। প্রফুল্ল কোমলে কীট বাস করে। প্রফুল্ল কোমলে কি বাস করে? কীট বাস করে। এইখানে উক্তিটি কার? এটা হচ্ছে মেঘনাথ বলছে। মেঘনাথ বলছে। কেন বলছে ভাই? খালি এইটা বলছে? মেঘনাথ ভয়ঙ্কর লেভেলের মেধাবী কথা বলছে। এই কাকা, হায় আমার তাত। তাত মানে হলো পিতা, কিন্তু এই কবিতায় যদি বিভীষণের প্রতি মেঘনাথ থেকে প্রশ্ন আসে, তাহলে তাত মানে চাচা। তাত মানে কি? তাত মানে তোমরা যখন অ্যাডমিশনে ভাইয়ার কাছে পড়বা না, তখন ভাইয়া তোমাদের এগুলো শিখাবো। শোনো, তোমরা তো, তোমাদের এই নিউজটা কখনোই দেওয়া হয় না আমাদের কিন্তু। আচ্ছা তার আগে তোমাদের একটা ছোট্ট গিফট দিয়ে নেই আমি, এই গিফটটা পুরো। তাহলে তাত মানে চাচা, সে তার চাচাকে বলতেছে এগুলো কাহিনী, যে চাচা প্রফুল্ল কোমলে কীটবাস। অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলছে। আর কি বলছে জানো? সে বলছে যে এই যে তোমার চাঁদ, শশী, এরা কি কখনো ইয়েতে, মানে ওই ধুলাবালিতে তুমি গড়াগড়ি খাইতে দেখছো? এটা তো বিধু। এই বিধুরে বিধি কি করছে? কিসের ললাটে? আকাশের ললাটে রাখছে। বিধু মানে কি? বিধু মানে হচ্ছে চাঁদ। আর বিধি মানে
বিধি কি করছে, কোথায় স্থান দিছে? আকাশে ললাটে স্থান। ও কি কখনো মাটিতে এসে গড়াগড়ি খায় না? ও যায় কি ধুলাই গড়াগড়ি? কখনোই যায় না, কারণ সে নিজের স্ট্যাটাস মেইনটেইন করে। একজন তোমার তারপরে বলছে যে বীর কেশরী, হে বীর কেশরী কি কখনো কি করছে? কখনো কি তোমার হচ্ছে শিয়ালকে, হ্যাঁ শিয়ালকে কি কখনো নিজের বন্ধু বানায়? কখনোই বানায় না, কারণ বীর কেশরী সিংহ সিংহের স্ট্যাটাস বজায় রেখে চলে। তাহলে তুমি তুমি এত বড় রাজবংশের ছেলে, তুমি রাবণের ছোট ভাই হয়ে তুমি কিভাবে রাঘব দাস হতে পারলা? তো এটা সে মেনে নিতে পারে না। আসো এরপরে যদি আমি যাই ভাইয়া, ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? মানে এখানে তুমুল বর্ষা হচ্ছে, হ্যাঁ তুমুল বর্ষা বোঝানো হয়েছে। বিসর্জন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা? বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য। কুলে একা বসে আছে নাহি ভরসা, এখানে তার জীবনের যে যে অনিশ্চয়তা, হ্যাঁ এটাই হচ্ছে প্রকাশ পেয়েছে। এরপরে যদি আমি তোমাকে দেখাই ভাইয়া, মানে সোনার তরুণী এত এত ক্লাস হয়েছে, খুব দ্রুত শেষ হবে ক্লাস। দেখো, কিশোর ভরসা না পাওয়ার কারণ কি? কৃষক কেন ভরসা পাচ্ছে না? কারণ পাচ্ছে না হচ্ছে চারদিকে যে খরস্রোতা নদী, হ্যাঁ এবং বর্ষার এই অবস্থার জন্য, যে বর্ষার যে ভয়ঙ্কর একটি দুর্যোগ চলতেছে এই অবস্থার জন্য। আচ্ছা সোনার তরী কবিতা নিয়ে কিছু কথা বলি, হ্যাঁ কিছু প্রতীক তোমার জানতে হবে। তোমরা জানো, আমি আবার একটু রিকল করিয়ে দেই, ওকে? এগুলো তোমাদের জানা জিনিস, আমি জাস্ট একটু রিকল করবো, হ্যাঁ? তোমরা আমাকে বলবা মাছি কিসের প্রতীক, তরি কিসের প্রতীক, ফসল কিসের প্রতীক, আচ্ছা কৃষক কিসের প্রতীক? এই চারটাই বলো। এরপরে আরো দুটো প্রশ্ন আগেই বলে দিচ্ছি, আবার ভুলে যাব। একটা হচ্ছে তোমার এই প্রশ্নটা আসতে পারে যে নির্ধারক বিশেষণ কোনটি? নির্ধারক বিশেষণ রয়েছে এখানে। নির্ধারক বিশেষণটা আসে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এটার নাম কি? এটার নাম হচ্ছে নির্ধারক বিশেষণ। এই কবিতা থেকে আরো একটা বিশেষণ আসে, সেটাও আমি তোমাদেরকে আর পরের পেজে গিয়ে বলতেছি। আপাতত বলো মাঝি কিসের প্রতীক ভাইয়া? মাঝি হচ্ছে তোমার কাল স্রোতের প্রতীক, তাই তো? মাঝি তরি এই দুটোই হচ্ছে মহাকালের প্রতীক, মহাকাল। ফসল কি ভাই? ফসল হচ্ছে আমাদের সৃষ্টিকর্ম, আমরা যা কিছু সৃষ্টি করি, হ্যাঁ আমাদের সৃষ্টিকর্ম। কৃষক কিসের? স্রষ্টা, হ্যাঁ মানে ওই সৃষ্টিকর্মের যে আমরা যারা হচ্ছে কবি নিজে শিল্প স্রষ্টা, তাহলে কৃষককে মানে আমরা পৃথিবীতে যত কিছু রেখে যাই, আমরা যত শিল্প রেখে যাই, সেই শিল্প স্রষ্টা হলো এই কৃষক। আচ্ছা ক্ষেত, ছোট ক্ষেত হচ্ছে পৃথিবী, ছোট ক্ষেত, ছোট ক্ষেতটা কিসের প্রতীক? ছোট ক্ষেতটা হচ্ছে তোমার পৃথিবী, মানে এই ইহকাল, হ্যাঁ পৃথিবীর প্রতীক, মানে আমাদের এই পৃথিবীর কালটার প্রতীক। তাহলে এটা সবাই বুঝেছো তো? মাঝি বা তরি দুইটাই হলো মহাকাল, ফসল হচ্ছে সৃষ্টিকর্ম, কৃষক হলো শিল্প স্রষ্টা, আর ছোট ক্ষেতটা কি? পৃথিবীর প্রতীক। সোনার তরী কবিতায় ভরা ভরা, আচ্ছা ভাড়া ভাড়া শব্দগুলো কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ ভাড়া ভাড়া মানে পূর্ণতা, মানে বিপুলতা, মানে অনেক অনেক অনেক, মানে প্রচুর 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 অনেক, এটাই মানে একদম ভাড়া ভাড়া পূর্ণ পূর্ণ। ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে? সেটা হলো কর্মের পরিণতি। আমাদের সব কাজ শেষ, আমাদের সকল কাজ শেষ। পরপারে গ্রামখানি কিরূপ, পরপারে দেখে আঁকা গ্রামখানি মেঘে ঢাকা, তাই তো এরকম কিছু। আচ্ছা তরু ছায়া মসি মাখা, পরপারে কি দেখি? দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা, তাই তো? আচ্ছা তাহলে পরপাকে গ্রামটা কেমন বলো তো? আঁকা ছবির মতো। পরপারে দেখি আঁকা মানে ছবি এঁকে রাখছে, পরপারে দেখি আঁকা মানে ছবি এঁকে রাখা। মানে এটা নিয়ে কনফিউজ হবে, তুমি বলবা ভাইয়া তরু ছায়া মসি মাখা, মসি মানে কালো, তার মানে কালো ছবি, তাহলে তো কালো বিবর্ণ হবে না। জানতে চাইছে পরপারে গ্রামখানে কি রূপ? ছবির মতো রূপ। ছবিটা কেমন? ছবিটা হচ্ছে কালো এবং বিবর্ণ, বুঝতে পারছো? ছবিটা হচ্ছে কালো এবং বিবর্ণ, এটা নিয়ে যেন কোনো প্রবলেম তোমাদের না হয় ইনশাল্লাহ। আচ্ছা আগে শেষ করি, তারপরে কিছু কথা বলবো। তোমরা যদি ধরা না খেতে চাও, পরীক্ষার হলে গিয়ে যদি রিগ্রেট ফিল করতে না চাও, তাহলে আল্লাহর হস্তে কোনো ভাইয়ারই ইনক্লুডিং মি
কোন ভাইয়ারই হাজার বাছাইকৃত বলে বাছাইকৃত 250 এমসিকিউ পড়লে 30টা কমন, বাবা এই তাবিজ দিয়ে চলবে না। তোমাকে রিলেটেবল ইনফরমেশন বের করার মতো অ্যাবিলিটি অর্জন করতে হবে, পড়তে হবে, তাহলে তুমি 28টা অর্জন করবে। আমার ক্লাসে আমি কোনো তাবিজ দিতে পারি না। আমি বলি না যে এই যে আজকের ক্লাসে 140টা পড়বে এখান থেকে কমন আসবে, আসবে না। এই 140 থেকে কমন আসবে না, কিন্তু 140টা পড়াইতে গিয়ে আমি তোমাকে অনেক ইনফরমেশন পড়াই দিচ্ছি। এই যে এই পাশ দিয়ে টিকা দিয়ে দিচ্ছি, ওই টিকা থেকে প্রশ্ন আসবে। অপরিচিত এমসিকিউ পড়াইছি 5টা, কিন্তু আমি তোমার শিখাইছি অ্যাটলিস্ট 30টার মতো এমসিকিউ। তো এই 5টা থেকে না এসে ওই 25টা থেকে যদি আসে, এটা কি এই ক্লাসের একটা ক্রেডিট না? এটা তোমাকে অ্যাবিলিটি তৈরি করে দিচ্ছে না? এই জন্য প্লিজ বিরক্ত হবে না, মন খারাপ করবে না। আমি একলা কথাটির মধ্যে দিয়ে মূলত কোন দিকটা উন্মোচিত হয়েছে? এখানে উন্মোচিত হয়েছে হলো পৃথিবীতে মানুষ মূলত একা, একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল, করেছি খেলা। তো এই যে ছোট ক্ষেতের ভিতরে আমি একলা, মানে কি, মানে এই পৃথিবীতে আমরা একা, আমাদের কেউ নাই, এই পৃথিবীতে আমাদের কেউ নাই। এরপরে আসো নাম্বার, কবি নিজেকে কার দণ্ড বলেছেন? আহা, আমি ধর্মরাজের দণ্ড, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, আমি পরশুরামের কাঠের কুঠার। পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার, পরশু শব্দের অর্থ কি? কুঠার। পিনাক পানি কে? পিনাক পানি হলো মহাদেব বলা হয়, তাই তো? মানে ওনাকে হচ্ছে শিব বলা হয় হিন্দু ধর্মের। আচ্ছা, পরশুরাম কে ছিলেন? সে হচ্ছে কুঠার দিয়ে যুদ্ধ করতো, তাই তাকে পরশুরাম বলতো। পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার। আর ধর্মরাজকে, ধর্মরাজ হচ্ছে যমদূত, মানে যিনি হিন্দু ধর্ম অনুযায়ী যিনি জীবের প্রাণ নাশ করেন তাকে বলা হয় কি? ধর্মরাজ। তার দণ্ড কি? তার লাঠি, তার লাঠি দিয়ে জীবের প্রাণ সে বের করে নিয়ে আসে। তো কাজী নজরুল বলতেছে, ব্রিটিশরা আমি ধর্মরাজের দণ্ড, আমি ভয়ঙ্কর ভাবে তোমাদের শেষ করে ফেলবো। এরপরে আসো, এরপরে কি হয়েছে? বিজয় কবিতায় কাকে খেপা বলা হয়েছে? আমি খেপা দুর্বাসা, আমি খেপা দুর্বাসা। দুর্বাসা কে ছিলেন ভাই? কোপন স্বভাব বিশিষ্ট ঋষি ছিলেন। এটা লেখো, সবাই লিখবা, দুর্বাসার পাশে সবাই লেখো কোপন স্বভাব বিশিষ্ট ঋষি। এই প্রশ্নটা আসলো না যে কে খেপা ছিলেন, এটা আসলো না। খেপা এই প্রশ্নটা ঘুরে আসতে পারে, বলতে পারে কে কোপন স্বভাব বিশিষ্ট ঋষি ছিলেন? কে হবে রে? কোপন স্বভাব বিশিষ্ট ঋষি ছিলেন দুর্বাসা। কে নিজের প্রেমিকাকে যন্ত্র সঙ্গীতের মাধ্যমে বাঁচিয়ে তুলতে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন? অরফিয়াস। অরফিয়াসের পিতা কে ছিলেন? গ্রিক পুরাণের গানের দেবতা মিউজ ক্যালোপি, তাই তো? গ্রিক পুরাণের গানের দেবতা কে ছিলেন? অরফিয়াসের পিতা, অরফিয়াস নিজে না। তারপরে কি? শিবের কথা তো অনেকবার এসেছে, তাই না? মহাপ্রলয়ের আমি নটরাজ, এটাও ভগবান শিবের কথাই বলা হয়েছে। ইসরাফিল সিংহের মহাহুঙ্কার, ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা দিয়েছেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মানে শেষ মুহূর্তে গিয়ে তিনি কি করবেন? ওই সূরাত নাবার ভিতরে এসেছে। সূরা নাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এই যে নাবা, এই নাবা হচ্ছে কি? খবর। খবর বলতেছে যে কিসে তোমাদেরকে এই খবর থেকে বিরত রাখতেছে? এই কোন খবর? এই খবরটা হচ্ছে সেই খবর। মানে কাজী নজরুল ইসলাম কেন ইসরাফিলের কথাই বললেন? অন্য কোন ফেরেশতার কথা বলতে পারতেন। হিন্দু ধর্মে ধর্মরাজের কথা বলছে, কিন্তু ইসলাম ধর্মে কেন ইসরাফিল আলাইহিস সালামের কথা বললো? আজরাইল সালাম বলে নাই কেন? মিকাইল আলাইহিস সালাম মেঘ দেয়, তার কথাও বলে নাই কেন? কারণ ইসরাফিল আলাইহিস সালাম তার ফুৎকারের মাধ্যমে পুরো পৃথিবীর একটা চরম পরিণতির দিকে যাবে। সেটা হয়েছিল কোথায়? যে চরম পরিণতিটা কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের ভয় দেখাচ্ছে। তিনি যখন চিৎকার মানে ফুৎকার দেবেন, তখন আমি আমার অসংখ্য ক্লাসে তোমাদের বলছি যে মহাকাশ ভেঙে যাবে, আকাশ তুলার মতো ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা সামাউ ফাতারাত, আকাশগুলো উড়বে, উড়বে, বাতাসে উড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, কাওয়াকিবগুলো খসে খসে পড়বে। মনে হবে কি জানো? তুমি একটা বড়ই গাছে ঝাঁকি দিছো, বড়ইগুলো ভেঙে পড়তেছে। গত 3-4 দিন আগের কথা, ভেনেজুয়েলাতে যেই ভূমিকম্পটা হলো, আমি দেখতে পারি না, আমার হাত দুর্বল। মানে একজন মানুষ 8 তলা থেকে নামতে নামতে 3 তলায় আসছে, বিল্ডিং একদম ধসে গেছে। সিসিটিভির ভিডিওতে পরবর্তীতে এটা প্রকাশ হয়েছে। তো এই বড়ই গাছ ঝাঁকি দিলে পাকা বড়ই যেরকম পড়ে, ইদাল কাওয়াকিব তাসারাত, কাওয়াকিব গুলো একটা তারকা যে ঠাস ঠাস করে পড়ে যাবে। বিহারু ফুজ্জিরাত, কখন? যে ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহে ফুৎকার দিবে।
এই জন্য কাজী নজরুল বলতেছে আমি এতটাই ভয়ঙ্কর। এটা ব্যাখ্যা করবো না, জাস্ট এমসিকিউ পাচ্ছি, তোমরা যেন এটা অ্যাবিলিটিটা তৈরি হয়, তোমরা যেন সামনের দিকে যেতে পারো, এটার জন্য শেখানো। এটা নিয়ে পরবর্তী কোনদিন কথা বলবো। ওকে, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমরা নেক্সট এমসিকিউতে যাবো, তার আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে তোমাদের এই বাংলার পরে, বাংলা ফার্স্টের পর আমি সেকেন্ড নিয়ে আসবো, এরপরে ভাইয়াকে তোমরা আরো ভালো করে চিনতে পারবা। গতবারের আইসিটি ছিল। আসো, নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? হ্যাঁ, আমি বিশ্বামিত্র শিষ্য, আমি চেঙ্গিস, আমি অরফিয়াসের বাঁশের বাঁশুরি, হ্যাঁ, আমি হল, বলরাম, স্কন্ধ। বলরাম নিয়ে কি বলছে? বলরাম কি করতো? বলরাম হচ্ছে লাঙল নিয়ে যুদ্ধ করতো। তাহলে বলরামের নামের সাথে মনে রাখবা ভাইয়া লাঙল। বলরামের নামের সাথে কি মনে রাখবা? লাঙল নিয়ে যুদ্ধ করতো। নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলেছেন। অরফিয়াসের বাঁশের বাঁশুরি বলছেন, কারণ অরফিয়াসের বাঁশের বাঁশুরি বাজিয়ে পুরো পৃথিবী মন জয় করেছিল। এরপর হলো নিজেকে চেঙ্গিস বলেছেন। চেঙ্গিস কে ছিলেন ভাই? মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর কি ছিল? মঙ্গোলিয়ান জাতির পিতা ছিলেন চেঙ্গিস খান। কথা বুঝতেছো তো বোকারা? আসো, আচ্ছা এরপরে আসো, নজরুল দাবানল কি বলছে? যে আমি দাবানল দাহন করিব বিশ্ব, মানে কি কি দাহন করতে চাইছে? বিশ্বকে দাহন করতে চেয়েছেন। আহ এই পুরো কবিতার এই একটা লাইন সবাই মনে রাখবা। মম, মম মানে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। রণতুর্য মানে যুদ্ধের অস্ত্র। তাহলে কবির এক হাতে হচ্ছে বাঁকা বাঁশের বাঁশি আছে, আর হাতে আছে যুদ্ধের অস্ত্র। এটা দিয়ে কি বুঝিয়েছেন? এখানে বুঝিয়েছেন প্রেম ও দ্রোহ। কি বুঝিয়েছেন ভাইয়া? প্রেম ও দ্রোহ বুঝিয়েছেন। তাহলে প্রেম ও দ্রোহ বুঝিয়েছেন কবি নিজেকে। আচ্ছা এটা বাদ, এইটা হচ্ছে এই পুরো কবিতার মূল লাইন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট লাইন। একদম শুরু থেকে যদি ধরি, বলো বীর বলো উন্নত আমার মাথা, হ্যাঁ, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির, এই প্রত্যেকটা লাইন এবারে একদম শেষের দিকে যদি যাও দেখবা যে একটা লাইনে প্রেম বুঝে আর একটা লাইনে দ্রোহ বুঝায়, একটা লাইনে পৃথিবীকে গড়া বুঝে আর এক লাইনে পৃথিবীটাকে ধ্বংস করা বুঝায়। বলে না আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, পৃথিবী থেকে সকল যুদ্ধবাজদেরকে সে ধ্বংস করে ফেলবে। তাহলে কবি নিজেকে উন্মনমন বলেছে উদাসীর, আমি উন্মনমন উদাসীর, হাহুতাস আমি হুতাশীর। আচ্ছা, আমি বঞ্চিত ব্যথা চির গৃহহারা পথিকের, গৃহহারা পথিকের কি বঞ্চিত ব্যথা, এটা কিন্তু বন্দিত না, এটা বঞ্চিত হবে বাবা, বঞ্চিত ব্যথা। এরপরে আসো বোকা 99 নাম্বার, কবি নিজেকে পথিক কবির কি বলছে? পথিক কবির গভীর রাগিনী, পথিক কবির গভীর রাগিনী। আচ্ছা এরপরে হচ্ছে কবি, আচ্ছা ওয়েট, আমরা চলে গিয়েছি সুচেতনা কবিতায়। জীবনানন্দ দাশ সম্পর্কে আমি দুটো তথ্য আগে দেবো, তারপরে আমি মূল কবিতায় যাবো। ওকে, জীবনানন্দ দাশের অনেকগুলো তথ্য জানা যায়। তার মা ছিলেন কুসুম কুমারী দাস, তার সে আমাদের বরিশালের মানুষ ছিল, আমাদের নিজেদের মানুষ। সে ট্রাম দুর্ঘটনায় মারা যায়। তারপরে তার যে দুটো নাম আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় চিত্র রূপময় কবি। চিত্র রূপময় কবি কে বলেছেন? এটা একটু তোমরা সবাই লিখবা। হ্যাঁ, তাকে দুইটা উপাধি দুইজন দিয়েছে। বুদ্ধদেব বসু তাকে একটা উপাধি দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা উপাধি দিয়েছে। কাকে? জীবন আনন্দ দাশকে। এটা একটু তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে ফেলবা। আসো আমরা এটা দেখি, দারচিনি বনানীর ফাঁকে কি আছে? নির্জনতা আছে। কোনটি পৃথিবীর শেষ সত্য নয়? হ্যাঁ, রণরক্ত সফলতা। রণরক্ত সফলতা পৃথিবীর শেষ সত্য নয়। এই পৃথিবীর রণরক্ত সফলতাকে শেষ সত্য বলে না কেন? কারণ পৃথিবীর ক্রমমুক্তিতে সে আশাবাদী। হ্যাঁ, মানে এই পৃথিবীর রোগ একদিন মুক্ত হবে, পৃথিবীর রোগ একদিন সেরে উঠবে। রণরক্ত সফলতা বলতে বোঝানো হচ্ছে যুদ্ধ বিগ্রহ। হ্যাঁ, এই যে সভ্যতার বিকাশে যে যে যুদ্ধ এবং রক্তপাত গুলো হয়, হ্যাঁ, একটা সভ্যতাকে যখন আমরা বিকাশ করতে যাই, আমরা তৎকালীন তো প্রচুর, তৎকালীন সমাজ ব্যবস্থায় প্রচুর যুদ্ধ বিগ্রহ হতো, সেটাই বোঝানো হয়েছে। জীবনানন্দ দাশ, আমি দুটো কাজ দিয়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা নাম দিয়েছিল, বুদ্ধদেব বসু একটা নাম দিয়েছিল। তোমরা কি দিতে পেরেছো? নাকি ভাইয়া শুধু একা একা ফরফর করে যাচ্ছে আর তুমি কিছু অ্যান্সার দিচ্ছ না? বলো দেখি আমাকে বোকা নি। হ্যাঁ, আফজাল শেখ বলেছে রাইট, আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ স্যার, আমি নোট করছি, পিডিএফটা কিভাবে পাবো? লেট করছি। আচ্ছা কোনো সমস্যা নেই, পিডিএফটা পেয়ে যাবা। হ্যাঁ,
আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, অথবা এই ক্লাসটা যদি শেয়ার করো তোমার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবে, ইউটিউবে আমরা যখন পরবর্তীতে আপলোড করবো তখন ইউটিউবের ইয়েতেও দিয়ে দিব, কমেন্ট বক্সেও দিয়ে দিব। হ্যাঁ, কমেন্ট বক্সে তোমরা ঢুকলে এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ওকে, ঠিক আছে, দেখি আমার বোকারা। এই আচ্ছা, এটা হচ্ছে জীবনানন্দ দাশ দারচিনি বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন? সুচেতনা নাগরিক সভ্যতায় দুর্লভ বলে, মানে নাগরিক সভ্যতায় সুচেতনা থাকে না। কবি কাটার বিনিময়ে কি দান করেছেন? কাটা পেয়ে তারে ফুল করি দান। কি ভুল না ফুল? কাটা পেয়ে তারি ফুল করি দান সারাটি জনম ভর। কবি কাটার বিনিময়ে ফুল দেন কেন? কারণ হচ্ছে কবি হচ্ছে পরার্থপরতা প্রকাশ করেন, তাই তো। সেটা হচ্ছে ফুল, আচ্ছা, মঙ্গলার্থে, অনিষ্টকারীর মঙ্গলার্থে, তার ভালো করার জন্য। এরপর সে কোথায় কবর বাঁধার কথা? হ্যাঁ, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, মানে আমার বুকে যে কবর বাঁধছে আমি তার বুক বেঁধে দেই, সুন্দর করে সাজিয়ে দেই। অনিষ্টকারীর বুকে কবির কি করে? তার অনিষ্টকারী হচ্ছে কবির বুকে হচ্ছে কবর বাঁধেন। কবির বুকে কি বাঁধেন? কবর বেঁধে দেন। এরপর আসো, প্রতিদিন কবিতায় কবর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? কবর বাঁধা বলতে হচ্ছে ব্যথা দেওয়া। যে আমার বুকে বলে না যে তুমি জানো তোমার সেদিনের সেই কথাটি আমার হৃদয়কে একদম ঝাঁঝরা করে দিছে। কই কই দেখি দেখি, ওয়াও, তোমার তো একদম সব ঠিক আছে, কেমনে ঝাঁঝরা হলো? হৃদয় কি দেখা যায় রে বোকা? হ্যাঁ, তো জাস্ট অনুভব করা যায়। কেন? কারণ এটা রূপক কর্মধারায় সমাস। নোমান ভাইয়া যখন বাংলা প্রথম পত্র পরীক্ষার পরের দিন তোমাদের রূপক কর্মধারায় পড়াবো, সেদিন বুঝবা কেন। আসো, এরপর হচ্ছে কবি কবরের বিনিময়ে কি দিতে চেয়েছেন? কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ গড়ি। বাবা, এই কবিতাটা মুখস্থ করে ফেলবা। 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধা নেয় মাথা তুলবার ঝুঁকি, এটা। তারপর হচ্ছে তোমার কবিতাটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, মানে এই 3-4টা কবিতা মুখস্থ করে ফেলতে হয়, এর ডিরেক্ট লাইন উঠায় দেয়। রঙিন ফুল, কেমন ফুল? রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ গড়ি। তাহারাই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করছে? কবি ভক্ত কবিরে বলছে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরাই, বসন্ত বন্দনায়, বসন্ত বরিয়া লপ নাকি তব বন্দনায়। তুমি কি বসন্তকে বরিয়ান করিয়া নিবে না? পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে সুফিয়া কামাল। এরপরে যদি দেখো, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলা, হারে বিগ্ধ লিখে ফেলছে রে। স্নিগ্ধ হবে কি? এটা কি হবে এখানে হচ্ছে? আচ্ছা, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণে দুয়ার গেছে খুলি। আচ্ছা, দক্ষিণ পাশের দুয়ার কি খুলে গেছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে, ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণের সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কই তো উদাসীন, কই তো জানি এরকম কিছু ঘটতেছে। আসো, এরপর তরি তার এসেছে কি? এখানে তরি কিসের প্রতীক? তরি হলো বসন্তের প্রতীক। তারপরে আসো, দক্ষিণে দুয়ার গেছে খুলি, এটা হচ্ছে কবি যে উদাসীন এটা প্রকাশ করেছে। 107 নম্বর যদি দেখায় ভাইয়া, কহিল উত্তরি তলে, উত্তরি তলে, উত্তরি তলে চলে গিয়েছে কে? মাঘের সন্ন্যাসী, মানে শীত। এটা একটু আমি লিখে দেই, হ্যাঁ, এটা অনেকে বুঝবা না। মাঘের সন্ন্যাসী নিয়ে প্রশ্ন হতে পারে, মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ঋতুর রাজনকে, ঋতুর রাজন হচ্ছে কিন্তু আবার বসন্ত। দক্ষিণ দুয়ার কিভাবে খুলে গেছে? হ্যাঁ, এই যে বসন্তের বাতাসে খুলেছে, তাই তো। পদ্মা কবিতায় সবুজের সমারোহ বলতে কি বোঝানো হয়েছে? নদী পাড়ের যে গ্রামীণ প্রকৃতি, এটাকে বোঝানো হয়েছে। না 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 না, শস্যের সম্ভার, সরি আমি এটা দেখি নাই। শস্যের যে সম্ভার, মানে দুই ধারে পলি জমে, নদী পদ্মার পানির সাথে যে পলি এসে দুই ধারে যেই কি হয়, দুই ধারে জেগেছে সম্ভার, আছে না একটা, ওই লাইনটা। আসো, জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় বোঝানো হয়েছে শস্য, নাকি? শস্যকে। বর্ষায় পদ্মার স্রোতে কি ভেসে গেছে? সাজানো বাগান। সাজানো বাগান মানে জানো, মানে ঘর, মানে সবকিছু, এভরিথিং, এটাই মানুষের সাজানো বাগান। পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে? আমাদের উদ্যমী মানুষ গঠনের, মানে আমাদের কাজ করে যেতে হবে। কোন ঋতুতে পদ্মার স্রোতের সাজানো বাগান ভেসে গেছে? হ্যাঁ, কোন ঋতুতে হবে? বর্ষা ঋতুতে।
সাজানো বাগান ভেসে গেছে। এরপরে যদি তোমাকে আমি দেখাই ভাইয়া, জীবনের গুছানো সম্ভার কখন ভেসে গেছে? বর্ষায়। 18 বছর বয়স কবিতায় কি প্রকাশিত হয়েছে? তারুণ্যের তারুণ্যের অমিত সম্ভাবনা, তাই তো? 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসরা দেয় যে ওকে। এখানে কিছু কথা আছে, হ্যাঁ। পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, মানে 18 বছর বয়সে মানে মানুষ যদি পারে, তোমরা এখন 18 প্রতীক, তারুণ্যের প্রতীক, তোমরা চাইলে পায়ের আঘাতে পাথর ভেঙে ফেলতে পারো। এই কবিতাটা মুখস্থ করবা, প্লিজ মুখস্থ করবা। এই কবিতা থেকে কোনো কঠিন এমসিকিউ আসে না। কঠিন এমসিকিউ আসতে পারে বিদ্রোহী থেকে, আসতে পারে বিভীষণের প্রতি মেঘনাথ থেকে, কিন্তু 18 বছর বয়স ডিরেক্ট লাইন তুলে দিবে, লাইনের মাঝ থেকে শব্দ অর্থ দিয়ে দিবে। 18 বছর বয়স কালো হয়ে যায় লক্ষ্য দীর্ঘশ্বাসে, তাই তো? এরপরে আসো, তারুণ্যের কোন নেতিবাচক দিক সর্বনাশের দিকে সিদ্ধান্তহীনতা, হ্যাঁ। তারপরে আসো, 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার পর্বে? এটা কয় মাত্রা হবে ভাইয়া? 6 মাত্রা। 18 বছর বয়স কবিতায় জয়ধ্বনি, তবুও শুনেছি এখানে বিজয়ের জয়ধ্বনি হবে, হ্যাঁ। আচ্ছা, 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া তোমার ফেব্রুয়ারি 1969 কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা, হরিত মানে সবুজ, হরিত মানে কি? সবুজ। এটা হচ্ছে বাংলাদেশকে বোঝানো হয়েছে, বাংলাদেশকে বোঝানো হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় শেষ চরণ কোনটি? সেটা হচ্ছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ দেয়ার দুঃখের ছায়। এটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ও আচ্ছা আচ্ছা, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে নিবিড় হয়ে, এটা প্রথম চরণ, প্রথম চরণ, প্রথম চরণ। এটা প্রথম লিখতে হয়তো শেষ লিখে ফেলছে, হ্যাঁ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় পূর্ণ হয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কি সংবর্তিত হয়েছে? দেশমাতৃকের প্রতি জনতার ভালোবাসা সংবর্তিত হয়েছে। আচ্ছা, একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ভাই। এই প্রশ্নটা আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দিনের, ভর্তি পরীক্ষার দিনে সারা জীবন মনে রাখার মতো একটা কাহিনী। আমি তখন, আমার বাসা হচ্ছে নিকুঞ্জ, আমি তোমার ওই বনানী যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসতেছিলাম, তো ক্যান্টনমেন্টের ভিতরে ফ্লাইওভার থেকে দুই পাশে প্রচুর কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে। আমি এটা অনেক ক্লাসে তোমাদের গল্পে গল্পে বলছি। তো সেই জায়গা থেকে সেই ফুল আমি দেখতেছিলাম। আমার বন্ধু ইমরান ছিল সিএনজি, তোরা বলতেছিলাম মামা এক্সাম হলে গিয়ে দেখবি যদি এই প্রশ্নটা চলে আসে, এই যে আমরা ক্যান্টনমেন্টের ভিতর কৃষ্ণচূড়া ফুল দেখতেছি, যে আমাদের চেতনার রং কি বা আমাদের চেতনা কি, যদি রং চাই তাহলে দিব লাল, আর আমাদের চেতনা কোনটি তাহলে আমরা দিব কি? কৃষ্ণচূড়া ফুল, তাই না? বলে হ্যাঁ। পরে হলে গিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটিতে 2022 সালে এটা আমার বাংলা প্রথম প্রশ্নই ছিল। এটা এত ভালো লাগছিল, এবং আমি পরবর্তীতে যতগুলো ব্যাচকে আমি ঢাবিতে চান্স পাওয়ার পর পড়াইছি, গত বছর আমি এখন পর্যন্ত এইচএসসি 25-এর আমার কাছে অ্যাডমিশন টেস্টের আমার লাস্ট যে কোর্সটা চলতেছে ওইখানেও মনে হয় 3800 প্লাস ছিল গত দুদিন আগে। আমি ব্যস্ততা আর দেখতে পারতেছি না কি পরিমাণ স্টুডেন্ট আছে ওইখানে, প্রায় 4000 মতো স্টুডেন্ট আমাদের সাথে পড়তেছে। রিলেটেবল ছোট্ট করে একটু বলে রাখি, আমি এই ক্লাসের ভিতরে বলবো না, বাট তোমরা জেনে রাখো যে যারা এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, হ্যাঁ। এরপরে এমসিকিউতে যাই, এক্সট্রিমলি সরি এটা বলার জন্য। বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে কি করে বলতো? শূন্যে তোলে ফ্ল্যাগ, মানে পতাকা ওড়ায়, তাই তো? বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে কেন? কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে ভাষা শহীদদের রক্ত, আন্দোলনকারীদের রক্ত, তাই তো? 1969 সালে যে আন্দোলনকারীরা আছে তাদের রক্ত, 52 ভাষা শহীদদের রক্তের প্রতিনিধিত্ব করতেছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় আসো, ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা বলতে কোন বর্ণমালাকে বোঝানো হয়েছে? বাংলা বর্ণমালাকে। সন্তানের জন্য কি, আমি একটা জিনিস ভুলে গেছি, মাত্রই তোমাদেরকে আমি একটা জিনিস স্কিপ করে আসছি, ওটা একটু ক্লিয়ার করে দেই। আমি যখন তোমাদের ঠিক কিছুক্ষণ আগে তাহারই পরে মনে কবিতাটা পড়াচ্ছিলাম না, ওই জায়গায় ওই কুহেলি এবং উত্তরে এই দুইটা শব্দ অর্থ পড়াতে ভুলে গেছি। ওই দুটো শব্দ অর্থ থেকে প্রশ্ন আসে প্রতি বছর। আমি ভেবেছিলাম পড়াবো। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, এবং উত্তরী শব্দের অর্থ হলো চাদর, আর মাঘের সন্ন্যাসী মানে শীত। মাঘের সন্ন্যাসীটা পড়ানো হয়েছিল, বাট এই দুটো পড়ানো বাকি ছিল।
পহিলি মানে যে কুয়াশা এবং উত্তরি মানে চাদর, এটা একটু সবাই দেখে নিবে, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য কে মরতে পারে না? হ্যাঁ, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। এরপরে আসো, কবির পূর্বপুরুষেরা কি ছিলেন? কৃতদাস ছিলেন। আমি কিংবদন্তির কথা বলছি। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করে। কর্ষণ মানে লাঙল দিয়ে হাল চাষ করা। লাঙল চাষ করলে তোমার সে অবশ্যই করবে। শস্য সম্ভার কখন মানুষকে সমৃদ্ধ করে? যখন কর্ষণ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তারপরে আসো, মৎস্য পালনকারীকে প্রবহমান নদী পুরস্কৃত করবে। এই উক্তির অর্থ নিহিত চিরায়ত সত্য কোনটি? চিরায়ত সত্য হলো ত্যাগে ভোগের সামগ্রী সুলভ হয়, এটাই। না 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 না, সরি সরি সরি, দানে প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠিত হয়। তুমি যখন কি করবা, মৎস্য লালন পালন করবা, তখন প্রবহমান নদী তোমাকে পুরস্কৃত করবে। এখানে অনেকগুলো কথা আছে, তাই না? যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করবে, ইস্পাতের তরবারি তাকে পুরস্কৃত করবে। মানে তুমি যদি লৌহ খণ্ডকে আগুনে পোড়াও, পুড়িয়ে পুড়িয়ে তারপরে সেটাকে দিয়ে তুমি একটা ইস্পাতের তরবারি বানাইতে পারবা। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করবে। গাভী হচ্ছে জননী। হ্যাঁ, এরপরে আসো, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবি কোন পুত্রের কথা বলছেন? দীর্ঘদেহী পুত্রগণ। এটার মানে এটা না ভাই শুধু লম্বাদেরকে বলছে, খাটোদের বলে নাই। না, এখানে দীর্ঘদেহী বলতে আমাদের জাতিকে বুঝিয়েছে। মঙ্গোলিয়ানরা অনেক খাটো হয়, এই জন্য আমাদের দীর্ঘদেহী বলছে। আচ্ছা, শস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা একটু তোমরা দেখে নিবা অবশ্যই। স্টেশনে পৌঁছে কবি কি রঙের আলোর সংকেত দেখেছিলেন? কি হবে বলতো? নীল রঙের, তাই তো? ট্রেন ছেড়ে দিচ্ছে। ট্রেন ছেড়ে দেওয়ার কবির অনুভূতি কেমন ছিল? কবি আর কি বলবো, কবিকে সে হচ্ছে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। সে সেই কুয়াশার ভিতর দিয়ে আবার নিজের বাড়িতে ফিরতে হয়। সহযাত্রীদের মুখাভাবে কি কি প্রকাশ পেয়েছিল? তার যে বন্ধুদের সাথে তার শহরে যাওয়ার কথা ছিল, তাদের চেহারায় ছিল অনেক বেশি উৎকণ্ঠা। ট্রেনের ভিতর থেকে মুখ বের করে রেখেছিল। সহযাত্রীরা কিভাবে কপিকে সান্ত্বনা দিচ্ছিল? হ্যাঁ, হাত নেড়ে, তাই তো? হাত নেড়ে যে ঠিক আছে আমরা গেলাম, বাই বাই, আল্লাহ হাফেজ, আমি যাচ্ছি না, আর একটা এমসিকিউ আছে তারপর যাব। স্টেশনে আসার আগে কে কবিকে তাড়া দিয়েছিল? স্টেশনে আসার আগে কবিকে কে তাড়া দিয়েছিল? তার তার বাবা। তার বাবা। মা বলেছিল কি? মা আর কিছুক্ষণ বই নিয়ে বসে থাক না খোকা, সমস্যা নাই। গোছাতে গোছাতে তোর সময় বয়ে যাবে। কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল তার আব্বা। নিঃস্বপ্ন নিদ্রাকে কবি কি বলে অভিহিত করেছেন? তার যে নিদ্রাটা ছিল সেটাকে বলেছিল নিহত হওয়া। আচ্ছা, আর শেষ আমাদের এমসিকিউ। আমি জাস্ট ছোট্ট এই দুটো জিনিস